নমস্কার, আমি প্রিয়াঙ্কা। গল্পবাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদেরকে শোনাবো গল্প রাত দুটো। গল্প লেখা ও গল্প পাঠে আমি প্রিয়াঙ্কা। গল্পটি মন দিয়ে শোনার অনুরোধ রইল। গল্পের সমস্ত চরিত্র এবং কথা কাল্পনিক, তাই সকলে গল্পটিকে গল্পের ছলেই নেবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী গল্পটি সবার আগে আপনার ডিভাইসে পৌঁছে যায়। আপনাদের একটা ছোট লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট আমাদেরকে আরও অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন পরিবেশনার জন্য। তাই প্লিজ মন দিয়ে শুনবেন। শুরু করছি আজকের গল্প রাত দুটো। সম্রাট, সম্রাট। কে? জয়ন্ত, তুমি এসেছো? ভালো করেছো তুমি এসেছো। এবার তুমি আমাকে ভালো করে চেক আপ করে সবাইকে বলে দাও যে আমি পাগল নই। আমি একেবারেই পাগল নই, আমি পুরোপুরি সুস্থ। তুমি বলে দাও ওদের, প্লিজ বলে দাও, প্লিজ প্লিজ, আই বেগ অফ ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, শান্ত হও সম্রাট, শান্ত হও তুমি। আর কে বলেছে তুমি পাগল? যে যাই বলুক, আমি কিন্তু সেটা একেবারেই বিশ্বাস করি না। আর আমি এখানে তোমার চিকিৎসা করব বলেও আসিনি। তোমাকে ফোনে পাচ্ছিলাম না, তাই কাকু কাকিমাকে ফোন করে তোমার খবর জানতে চাওয়ায় ওনাদের কাছে জেনেছি তুমি কিভাবে তিলে তিলে নিজেকে শেষ করছো। এভাবে ঘরবন্দি হয়ে সত্য থেকে পালানো যায় না, সত্যের মুখোমুখি দাঁড়াতে হয়। আর তুমি শুধু নিজের ক্ষতি করছো তা নয়, তোমার চিন্তায় কাকু কাকিমাও শেষ হয়ে যাচ্ছেন। প্লিজ তুমি নর্মাল জীবনে ফিরে এসো, যা হয়েছে ভুলে যাও, বি প্র্যাকটিক্যাল ম্যান। ওহ, বুঝেছি জয়ন্ত, তাহলে তুমিও অন্যদের মতো আমাকে পাগল, অবাস্তবিক ভাবো, তাই তো? না সম্রাট, তুমি পাগল নও। তুমি রোহিণীকে প্রচণ্ড ভালোবাসতে, তাই তার এভাবে সব কিছু ছেড়ে চলে যাওয়াটা তুমি মেনে নিতে পারছো না। কিন্তু সত্যি এটাই যে রোহিণী আর আমাদের মধ্যে নেই। সেই পৃথিবী ছেড়ে, তোমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, যেখান থেকে আর কেউ কোনো দিন ফিরে আসে না। সি ইজ ডায়েড অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস রিয়ালিটি। গেট লস্ট, আই সেড গেট লস্ট। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে। আমার রোহিণী মরেনি, সে বেঁচে আছে। আমি রোজ তাকে দেখতে পাই, কথা বলি তার সাথে। তোমরা কিচ্ছু জানো না, রোহিণী আছে, সে আমাকে ছেড়ে যায়নি, যেতে পারে না। রোহিণী, রোহিণী, এই বলে অজ্ঞান হয়ে গেল সম্রাট। সম্রাটের বাবা মা ছুটে এসে জয়ন্তর সামনে হাত জড়ো করে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন। তারপর নিজেকে একটু সামলে নিয়ে সম্রাটের মা জয়ন্তের উদ্দেশ্যে বললেন, বাবা, বাবা ক্ষমা করো আমাদের, আমাদের ডাকেই তুমি এখানে এসেছো। আর সম্রাট তোমাকে এভাবে অপমান করলো। ওর সামনে রোহিণীর মৃত্যুর কথা কেউ তুললেই ও এভাবেই উত্তেজিত হয়ে পড়ে। তারপর সামনের মানুষটাকে অপমান করে সেন্সলেস হয়ে পড়ে। তুমি ওকে আর আমাদেরকেও ক্ষমা করো। জয়ন্ত এগিয়ে এসে সম্রাটের মায়ের হাত দুটো ধরে বলে, ছি ছি মাসিমা, আমি আপনার ছেলের মতো, এভাবে ক্ষমা চেয়ে আমাকে লজ্জিত করবেন না। আমি পরিস্থিতি বুঝতে পারছি। আসলে সম্রাট রোহিণীর এইভাবে হঠাৎ করে চলে যাওয়াটা একেবারেই মেনে নিতে পারেনি। ওর শুধু মনে হচ্ছে রোহিণী বেঁচে আছে। এভাবে চলতে থাকলে ও সত্যি পাগল হয়ে যাবে। এই ট্রমা থেকে ওকে বের করে আনতে হবে আমাদের। আপনারা চিন্তা করবেন না, আমি ওকে একটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। ওর জ্ঞান ফিরলে আমি কথা বলবো। আপনারা এবার একটু বিশ্রাম নিন। সম্রাটের বাবা মা নিজের ঘরে চলে গেলেন। জয়ন্ত টেবিলের সামনে রাখা চেয়ারটা টেনে বসলো। চেয়ারের গাটা এলিয়ে দিয়ে ভাবতে লাগলো শহরের একটা বড় নার্সিংহোমে ইন্টার্নশিপ করতে গিয়ে আলাপ জয়ন্ত আর সম্রাটের। দুজনের মধ্যে বেশ গভীর বন্ধুত্ব হয়েছিল। তখনই সম্রাট তার ছোটোবেলার প্রেম রোহিণীর সাথে আলাপ করিয়ে দেয় জয়ন্তর।
তারপর গত 3 মাস আগে সম্রাট আর রোহিণী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। জয়ন্ত এসেছিল তাদের বিয়েতে, কিন্তু ওদের সুখের ঘর তৈরি হওয়ার আগেই তাসের ঘরের মতো দমকা হাওয়ায় ভেঙে চুরমার হয়ে যায়। একদিন রাতের বেলা সম্রাট আর রোহিণী লং ড্রাইভে বেরিয়েছিল। বাড়িতে বাবা মাকে না জানিয়ে চুপি চুপি বেরিয়ে পড়ে দুজনে। রাস্তায় কোনো ট্রাকের সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়। কিছু সহৃদয় ব্যক্তি ওদের হসপিটালে পৌঁছে দেয়। সেখানে সম্রাট বেঁচে গেলেও রোহিণীকে আর বাঁচানো সম্ভব হয়নি। তারপর থেকে আরও 2 মাস কেটে গেল, কিন্তু সম্রাট এই কঠিন সত্যটা মেনে নিতে পারেনি। যত দিন যাচ্ছে সে যেন পাগল হয়ে উঠছে ক্রমাগত। জয়ন্ত, জয়ন্ত, সম্রাটের ডাকে হঠাৎ সম্বিত ফিরল জয়ন্তর। এতক্ষণে যেন সে একটা ঘোরের মধ্যে ছিল। সোজা হয়ে চেয়ারে উঠে বসল সে। সম্রাটের দিকে তাকালো। সম্রাট বলল, তোমার কাছে কিছু কনফেশন করতে চাই, তবে তোমাকে কথা দিতে হবে যে তুমি এ ব্যাপারে কাউকে কিচ্ছু বলবে না। কথাটা শুধু তোমার আর আমার মধ্যে থাকবে। জয়ন্ত ভ্রু কুঁচকে সম্রাটের দিকে তাকালো, তারপর বলল, আচ্ছা বেশ, আমি কথা দিলাম, কাউকে কিচ্ছু বলবো না। সম্রাট বলল, ঠিক আছে, শোনো তবে। রোজ রাত 2টোর সময় একটা মিষ্টি জুঁই ফুলের মিষ্টি সুবাস চারিদিকে ছড়িয়ে রোহিণী আসে আমার ঘরে। তুমি তো জানো রোহিণী জুঁই ফুল কত ভালোবাসতো। আমার সাথে অনেকটা সময় কাটিয়ে তারপর চলে যায়, কিন্তু ওই সব কথা ও কাউকে জানাতে বারণ করেছে। ও বলেছে কেউ যদি এটা জানতে পারে তাহলে ও আর আসবে না আমার কাছে। তাই তুমি দরজার আড়াল থেকে লুকিয়ে দেখো। তোমাকে জানানোটা প্রয়োজন মনে হলো, তাই বললাম। সম্রাটের কথা মতো জয়ন্ত দরজার আড়াল থেকে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। যদিও জয়ন্তর পুরো কথাটা সম্রাটের পুরো কথাটা জয়ন্ত একেবারেই বিশ্বাস করেনি, কারণ তার মনেই হয়েছিল সম্রাট একটু ঘোরের মধ্যে আছে। রোহিণীকে ভুলতে না পারার কারণেই সে এইসব ভুলভাল ভ্রান্ত ধারণা মনের মধ্যে পোষণ করেছে। তবু সম্রাটের কথা মতো জয়ন্ত দরজার আড়াল থেকে ঠিক রাত 2টোর 5 মিনিট আগে থেকে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। সম্রাটের কথা মতো একটা মিষ্টি জুঁই ফুলের সুবাস সত্যি চারিদিকে ছড়িয়ে একটা ছায়া মূর্তি সম্রাটের পাশে এসে দাঁড়ালো। সম্রাট উত্তেজিত হয়ে বলল, রোহিণী, তুমি এসেছো? দেখো না রোহিণী, কেউ বিশ্বাস করে না যে তুমি আমাকে ছেড়ে কোথাও যাওনি, যেতে পারো না। জয়ন্তর এসব দেখে এবং শুনে হাত পা ঠান্ডা হয়ে গেল। তার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। মূর্তিমানের মতো দাঁড়িয়ে সবটা দেখতে লাগলো জয়ন্ত। শেষ হলো আজকের গল্প, রাত 2টো। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের এই মূল্যবান লাইকটি এবং একটা ছোট্ট সাবস্ক্রাইব আমাকে আরও অনেক অনেক বেশি উৎসাহিত করে নতুন গল্প পরিবেশন করার জন্য। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ভালোবাসা। নমস্কার।